প্রিয় শ্রোতা বন্ধুরা, গত ১৬টি পর্বে আপনারা শুনেছেন সুপণ্ডিত মাওলানা আবুল কালাম আজাদের বিখ্যাত গ্রন্থ ভারত স্বাধীন হলো। আশা করি মূল পর্বগুলো থেকে আপনারা বইটি সম্পর্কে ব্যাপক ধারণা পেয়েছেন। গত ১৬টি পর্ব ছাড়াও এই বইতে আরও দুটি খণ্ড আছে, যার একটি হচ্ছে পূর্বাভাস বা ভূমিকা পর্ব আর অন্যটি হচ্ছে উত্তরভাগ। পর্ব দুটি পাঠ না করলে বইটি অসম্পূর্ণ থেকে যাবে, তাই আজ আপনারা শুনতে যাচ্ছেন উত্তরভাগ পর্বটি, আর ভূমিকা বা পূর্বাভাস পর্বটি আমরা আগামী পর্বে পাঠ করব এবং বইটির সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুরু করছি ভারত স্বাধীন হলো বইয়ের উত্তরভাগ। গান্ধীজির মৃত্যুতে একটি যুগ শেষ হলো, এটা স্বভাবতই প্রত্যাশিত ছিল। এমনকি একজন সাধারণ ব্যক্তিকে মারার চেষ্টা হলেও পুলিশ সেদিকে বিশেষ নজর দেয়। ভয় দেখানো উড়ো চিঠি বা প্রচারপত্রের ক্ষেত্রেও এটা করা হয়ে থাকে। গান্ধীজির ক্ষেত্রে কেবল চিঠি, প্রচারপত্র বা প্রকাশ্য শাসানি নয়, বস্তুত বোমা পর্যন্ত ছোড়া হয়েছিল। এটা ছিল এককালের মহত্তম ব্যক্তির জীবন সংশয়ের প্রশ্ন। এ সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না। এমন নয় যে ব্যবস্থা নেওয়া এক্ষেত্রে কঠিন ছিল। প্রার্থনা সভা খোলা মাঠে অনুষ্ঠিত হতো না, এটা হতো বিড়লা ভবনের প্রাঙ্গণের মধ্যে। তার চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা ছিল, গেট না পেরিয়ে সেখানে পৌঁছানো যেত না। ঢোকা আর বেরোবার সময় লোকের উপর নজরদারি পুলিশের পক্ষে খুব সহজ কাজ ছিল। দর্শকদের সাক্ষ্যে এটা স্পষ্ট জানা যায় যে আততায়ীর চালচলনে সন্দেহজনক ভাব ছিল। তার কাজকর্ম আর কথাবার্তার ধরন ছিল এমন যে গোয়েন্দা বিভাগ তাকে নজরে রাখতে পারত এবং রাখা উচিত ছিল। পুলিশ একটু নড়াচড়া করলেই তাকে ধরে ফেলতে এবং নিরস্ত্র করতে পারত। একটি রিভলভার নিয়ে কোনো রকম তল্লাশি ছাড়াই সে ঢুকে পড়তে পেরেছিল। গান্ধীজি যখন প্রার্থনা সভায় হাজির হন, সে তখন উঠে দাঁড়িয়ে তার সামনাসামনি হয়ে বলে, আপনি আজ দেরিতে এসেছেন। গান্ধীজি উত্তর দেন, হ্যাঁ। তার মুখ দিয়ে দ্বিতীয় কোনো শব্দ বেরোবার আগেই 3টি গুলি ছুটে এসে তার অমূল্য জীবনের পরিসমাপ্তি ঘটায়। যাবতীয় ব্যাপারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস ছিল এই যে সর্দার প্যাটেল গান্ধীজির বিরুদ্ধে চলে গিয়েছিলেন। মুসলমানদের নিরাপত্তার প্রশ্নে গান্ধীজি যখন অনশন করছেন, প্যাটেল তখন নির্বিকার। তিনি মনে করলেন এই অনশনের লক্ষ্য হলেন তিনি। সেই কারণে এমনকি বোম্বাইতে যেতে যখন আমি তাকে বারণ করলাম, তখনও তিনি থাকতে অস্বীকার করলেন। তার এই মনোভাব স্থানীয় পুলিশের উপর অতি দুর্ভাগ্যজনক প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্থানীয় কর্তারা সর্দার প্যাটেলের দিকে তাকিয়ে যখন দেখল গান্ধীজির নিরাপত্তার ব্যাপারে তিনি কোনো বিশেষ নির্দেশনা দিলেন না, তখন কোনো বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে তারাও আর মনে করল না। গান্ধীজির মৃত্যুর আগে প্যাটেলের এই গা ছাড়া ভাব এত স্পষ্ট ছিল যে লোকে সেটা লক্ষ্য করেছিল। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে যাওয়ার পর স্বভাবতই ক্রোধের বাণ ডাকে। কিছু কিছু ব্যক্তি অকর্মণ্যতা কিংবা হীনতার অভিযোগ এনে খোলাখুলি প্যাটেলের ঘাড়ে দোষ চাপান। জয়প্রকাশ নারায়ণ এই সওয়াল তুলে বিরাট সাহসের পরিচয় দেন। গান্ধীজির মৃত্যুতে আমাদের ঘৃণা আর শোক জানাতে দিল্লিতে যে জনসভা হয়, জয়প্রকাশ নারায়ণ তাতে স্পষ্ট ভাষায় বলেন, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের দায়িত্ব এড়াতে পারবেন না। যখন গান্ধীজিকে খুন করার জন্য লোককে উস্কানি দিয়ে প্রকাশ্যে প্রচার চলছিল এবং কার্যত তাকে লক্ষ্য করে একটি বোমাও ছোড়া হয়েছিল, তারপরেও কেন কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হলো না, এ ব্যাপারে তিনি সর্দার প্যাটেলের কাছে জবাবদিহি দাবি করেন। কলকাতার ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষও এই সওয়াল তোলেন। গান্ধীজির মহামূল্য জীবন রক্ষা করতে না পারার জন্য তিনিও ভারত সরকারের নিন্দা করেন। তিনি বিশেষভাবে বলেন যে সর্দার প্যাটেল তার রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য গান্ধীজির কাছে ঋণী এবং কড়া আর চতুর স্বরাষ্ট্রমন্ত্রী বলে তার নাম ডাকও আছে।
কেন তাহলে গান্ধীজির জীবন রক্ষার কোনো চেষ্টা হলো না? প্যাটেল কিভাবে তার ব্যাখ্যা দেবেন? সর্দার প্যাটেল তার স্বভাবসুলভ কায়দায় এসব প্রশ্নের মোকাবেলা করেন। মনে মনে তিনি খুবই আঘাত পেয়েছিলেন, সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে লোকে যেভাবে প্রকাশ্যে তাকে দোষারোপ করছিল তাতে তিনি চটেও যাচ্ছিলেন। কংগ্রেস সংসদীয় দলের যে বৈঠক হলো, তিনি তাতে বললেন তার বিরুদ্ধে এইসব অভিযোগ তুলে কংগ্রেস শত্রুরা সংগঠনে ভাঙন ধরাতে চাইছেন। তিনি গান্ধীজির প্রতি তার আনুগত্য স্বীকার করে নিয়ে বলেন, গান্ধীজির মৃত্যুজনিত ভয়ঙ্কর পরিস্থিতিতে এইসব অভিযোগে কাতর না হয়ে দলকে অবিচল এবং আস্ত রাখতে হবে। তার আবেদন একেবারে বৃথা যায়নি। কংগ্রেসের অনেক সদস্য এই বলে তাকে আশ্বাস দিল যে তারা তার পাশে আছে। ইদানিং সাম্প্রদায়িকতার বিষ যে কতটা ছড়িয়েছে তা দেশের বিভিন্ন জায়গার বিচ্ছিন্ন সব ঘটনায় প্রমাণ হলো। এই হত্যাকাণ্ডে দেশে সামগ্রিকভাবে শোকের জোয়ার বইলেও মুষ্টিমেয় কয়েকটি শহরে বন্দরে লোকে মিষ্টি বিলি করলো আর আমোদ আহ্লাদ করলো। বিশেষ করে গোয়ালিঘর আর জয়পুর সম্পর্কে এটা বলা হলো। যখন শুনলাম এই দুটো শহরেই প্রকাশ্যে মিঠাই বিলি করা হয়েছে এবং কিছু লোক সবার সামনে আহ্লাদে আটখানা হওয়ার স্পর্ধা দেখিয়েছে, আমি একেবারে হতবাক হলাম। কিন্তু তাদের আনন্দ ক্ষণস্থায়ী হলো। শোকে আচ্ছন্ন হয়ে গেল সারা দেশ। লোকের রাগ গিয়ে পড়ল তাদেরই ওপর যাদেরই তারা গান্ধীজির শত্রু বলে মনে করল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন হিন্দু মহাসভার সভাপতি এবং ইউনিয়ন সরকারের মন্ত্রী। ভয়ে তিনি বাড়ির বার হতে পারলেন না এবং কিছুদিন পর মহাসভা থেকে ইস্তফা দিলেন। আস্তে আস্তে অবশ্য অবস্থার উন্নতি হলো এবং লোকজনেরা থিতু হয়ে বসল। খুনি গডসের নামে আদালতে মামলা উঠল, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দাঁড় করাতে যথেষ্ট টালবাহানা হলো। গান্ধীজিকে হত্যা করার পেছনে ষড়যন্ত্রের জাল এত দূর বিস্তৃত ছিল যে তার খোঁজ খবর করতেই পুলিশের মাসের পর মাস লাগলো। গডসের গ্রেপ্তারে লোকের প্রতিক্রিয়ার ভেতর দিয়ে প্রমাণ হয়ে গেল যে হিন্দু সমাজের একটা অংশে সাম্প্রদায়িক বিষ কত গভীরভাবে চালিয়ে গিয়েছিল। বিপুল সংখ্যক ভারতীয় গডসের প্রতি ঘৃণা পোষণ করলেও তাকে জুডাসের সমগোত্র বলে মনে করলেন। গণ্যমান্য পরিবারের কিছু মহিলা নিজের হাতে সোয়েটার বুনে গডসেকে পাঠিয়েছে। তার মুক্তি চেয়েও আন্দোলন হয়েছিল। তার ভক্তরা খোলাখুলিভাবে তার কাজে সমর্থন করেনি। বলেছে গান্ধীজি যেহেতু অহিংসার পূজারী ছিলেন, সেই জন্য তার হত্যাকারীকেও ফাঁসি দেওয়া ঠিক নয়। জওহরলালের কাছে টেলিগ্রাম পাঠিয়ে বলা হয় যে গডসেকে মৃত্যুদণ্ড দেওয়াটা হবে গান্ধীজির নীতি বিরুদ্ধ কাজ। অবশ্য আইনে যা হওয়ার তাই হলো এবং হাইকোর্ট সেই দণ্ড বহাল রাখল। গান্ধীজির মৃত্যুর পর 2 মাস যেতে না যেতেই সর্দার প্যাটেলের একটি হার্ট অ্যাটাক হলো। আমার নিজের ধারণা এটা ছিল তার মানসিক আঘাত পাওয়ার ফল। গান্ধীজি যে পর্যন্ত বেঁচে ছিলেন তার উপর প্যাটেলের যে আক্রোশ তা বজায় ছিল। গান্ধীজি যখন খুন হলেন এবং গাফিলতি আর অকর্মণ্যতার জন্য লোকে খোলাখুলি যখন সর্দার প্যাটেলের ঘাড়ে দোষ চাপাতে লাগলো, তখন তিনি মনে প্রচণ্ড চোট পান এবং তার মাথা হেঁট হয়ে যায়। তাছাড়া এটাও তিনি ভুলতে পারেন না যে তিনি যা হয়েছেন তার পুরোটাই গান্ধীজির জন্য। গান্ধীজির অকাতর স্নেহ আর নেক নজরের দরুনও অবস্থাটা নিশ্চয়ই আরও ঘোরালো হয়ে পড়েছিল। এ সমস্তই তার মনের মধ্যে হওয়ায় এবং তাকে পীড়িত করায় শেষে তিনি থ্রম্বোসিসে আক্রান্ত হন। আরও 4 বছরে পরমায়ু পেলেও তার ভগ্ন স্বাস্থ্যের আর পুনরুদ্ধার হয়নি। এইভাবে ভারত স্বাধীনতা লাভ করল বটে, কিন্তু অখণ্ডতা হারালো। পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হলো। পাকিস্তান ছিল মুসলিম লীগের সৃষ্টি। স্বভাবতই মুসলিম লীগ পার্টি হলো এই নতুন রাষ্ট্রের প্রধান শক্তি। গোড়ায় মুসলিম লীগের যে পত্তনই হয়েছিল কংগ্রেসের পেছনে লাগার জন্য, সে বিবরণ আমি আগে দিয়েছি। লীগে তাই তেমন কোনো সদস্যই ছিল না
যে দেশের স্বাধীনতার জন্য লড়েছে। তারা কোনো ত্যাগ স্বীকার করেনি কিংবা কোনো সংগ্রামের নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যায়নি। তারা কেউ ছিল অবসরপ্রাপ্ত রাজকর্মচারী, নয় এমন লোক যাদের ব্রিটিশের পৃষ্ঠপোষকতায় জনজীবন তুলে ধরার পেছনে জনসেবা বা আত্মত্যাগের কোনো ইতিহাস ছিল না। নতুন রাষ্ট্রের কর্তারা অনেকেই ছিল আত্মগরজি লোক, যারা ব্যক্তিগত ধান্দায় সমষ্টির জীবনে ঢুকে পড়েছিল। নতুন রাষ্ট্রের অধিকাংশ নেতাই এসেছিলেন ইউপি, বিহার আর বোম্বাই থেকে। প্রায় ক্ষেত্রেই যেসব এলাকা নিয়ে এখন পাকিস্তান হয়েছে, সেই সব এলাকার ভাষায় তারা কথা পর্যন্ত বলতে পারত না। সুতরাং নতুন রাষ্ট্রে শাসক আর শাসিতের মধ্যে দেখা দিল দূরাতিক্রম বাধা। এইসব গায়ে মানে না আপনি মোড়লরা দেখলে যে যদি স্বাধীন নির্বাচন হয় তাহলে তাদের বেশিরভাগেরই আর ক্ষমতায় ফিরে আসাও সম্ভব হবে না। সুতরাং তাদের লক্ষ্য হলো যতদিন পারা যায় নির্বাচন ঠেকিয়ে রাখা এবং ইতোমধ্যে স্বদেশে যথাসম্ভব ঐশ্বর্যে আর ক্ষমতায় নিজেদের আখের গুছিয়ে নেওয়া। 10 বছর হয়ে গেছে, এখন সবে তাদের শাসনতন্ত্র তৈরি হলো, তাও আবার এখনও তা চূড়ান্ত হয়েছে বলে মনে হয় না। কারণ এখনও থেকে থেকেই তাদের শাসনতন্ত্রে এটা বদল সেটা বদলের প্রস্তাব আসছে। কবে সে নতুন শাসনতন্ত্র অনুযায়ী তাদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে কিংবা আদৌ হবে কিনা কেউ জানে না। পাকিস্তান পয়দা করে ফল হয়েছে একটাই, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবস্থা হয়েছে কাহিল। যে 4.5 কোটি মুসলমান ভারতে থেকে গেছে তারা হয়ে গেছে কমজোরি। অন্যদিকে পাকিস্তানে যে একটা মজবুত এবং এলেমদার সরকার প্রতিষ্ঠা করা যাবে, আজও তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধুমাত্র মুসলমান সমাজের দৃষ্টিতেও যদি প্রশ্নটি বিচার করা যায়, কেউ কি আজ এটা অস্বীকার করতে পারে যে পাকিস্তান হয়ে মুসলমানদের কপাল পুড়েছে আর হাড়ির হাল হয়েছে? বস্তুতপক্ষে এ নিয়ে আমি যত ভাবি ততই আমার মনে এই ধারণা বদ্ধমূল হয় যে পাকিস্তান হয়ে কোনো সমস্যারই সমাধান হয়নি। কেউ হয়তো যুক্তি দেবে ভারতে হিন্দু আর মুসলমানদের সম্পর্ক এতটাই বিষিয়ে উঠেছিল যে দেশভাগ না করে উপায় ছিল না। এটা ছিল বেশিরভাগ মুসলিম লীগ ভক্তের মনোভাব এবং দেশভাগের পর কংগ্রেসের অনেক নেতাই এই মত পোষণ করেছেন। দেশভাগের পর যখনই আমি জওহরলাল বা সর্দার প্যাটেলের সঙ্গে কথা বলেছি, তারা তাদের সিদ্ধান্তের সপক্ষে এই যুক্তি দেখিয়েছেন। আমরা যদি ঠান্ডা মাথায় একটু ভেবে দেখি তাহলে বুঝব যে তাদের বিচার ঠিক নয়। এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই যে ক্যাবিনেট মিশন উপলক্ষে আমি যে পরিকল্পনা ছকেছিলাম এবং মিশন যার অনেকটাই মেনে নিয়েছিল, সব দিক থেকেই সেটি ঢের ভালো সমাধান ছিল। আমরা যদি ডেটে থাকতাম এবং দেশভাগ প্রত্যাখ্যান করতাম, আমার দৃঢ় বিশ্বাস যে তাহলে আমাদের ভবিষ্যৎ হতো ঢের নির্বিঘ্ন আর ঢের বেশি গৌরবের। পাকিস্তান হয়ে সাম্প্রদায়িক সমস্যা মেটা তো দূরের কথা, তা আরও তীব্র আর সর্বনেশে হয়েছে। এ কথা কি কেউ অস্বীকার করতে পারে? দেশভাগের গোড়া হলো হিন্দুত্ব মুসলমানের শত্রুতার সম্পর্ক। পাকিস্তান হয়ে তাকেই সাংবিধানিক সাচে বাসগাড়ি করা হয়েছে এবং তার নিষ্পত্তি হয়েছে আরও বেশি দুষ্কর। এই পরিস্থিতিতে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো ভারত উপমহাদেশে এমন দুটি রাষ্ট্রে ভাগ হয়েছে যারা পরস্পরকে ঘৃণা আর ভয়ের চোখে দেখে। পাকিস্তান মনে করে ভারত তাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না এবং বাগে পেলেই তাকে শেষ করে ফেলবে। তেমনি ভারতও ভয় পায় এবং মনে করে যে সুযোগ পেলেই পাকিস্তান তাকে বেকায়দায় ফেলবে এবং ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। এটা হওয়ার দরুন দুটি রাষ্ট্রে প্রতিরক্ষার খাতে খরচ কেবল বাড়িয়ে চলেছে। মহাযুদ্ধের পর অখণ্ড ভারতে দেশ রক্ষার খাতে খরচ হতো 100 কোটি টাকার কাছাকাছি। লর্ড ওয়াভেল নিজে মনে করতেন প্রতিরক্ষা বাহিনীর 3 বিভাগের জন্য 100 কোটি টাকায় যথেষ্ট। এরপর এলো দেশভাগ। অখণ্ড বাহিনীর 1/4 পাকিস্তানে চলে গেল।
এ সত্ত্বেও ভারতকে তার প্রতিরক্ষা বাহিনী পোষণের জন্য প্রায় 250 কোটি টাকা খরচ করতে হচ্ছে। ভারত সরকারের রাজস্বের প্রায় অর্ধেক গলে যাচ্ছে প্রতিরক্ষা বাবদ। পাকিস্তানের হাল এর চেয়ে খারাপ ছাড়া ভালো নয়। যদিও তার রাজ্যের আয়তন এবং সেনাবাহিনীর বহর ভারতের 1/4, তবু নিজের রাজস্ব থেকে সে খরচ করে চলেছে কম করে 100 কোটি টাকা। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সহায় সম্বল তো আছেই। শান্ত হয়ে ভেবে দেখলেই বোঝা যাবে এতে করে কি জাতীয় অপচয় হয়ে চলেছে। এই টাকা যদি অর্থনৈতিক উন্নতির জন্য বরাদ্দ করা হতো তাহলে দেশের অগ্রগতি ঢের বেশি ত্বরান্বিত হয়ে পড়ত। মনে হয় মিস্টার জিন্না আর তার সাঙ্গপাঙ্গরা বুঝে উঠতে পারেনি যে ভূগোল তাদের প্রতিকূলে। ভারতীয় মুসলমানেরা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে তাদের সবাইকে একত্রিত করে একটি আলাদা রাষ্ট্র গড়া সম্ভব নয়। মুসলিম প্রধান এলাকা বলতে উত্তর পশ্চিমে আর উত্তর পূবে, এই দুই এলাকা সম্পূর্ণভাবে পরস্পরের কাজ ছাড়া। এই দুই জায়গার বাসিন্দাদের ধর্ম ছাড়া অন্য কোনো দিক থেকেই একের সঙ্গে অন্যের মিল নেই। মানুষের কাছে ভৌগোলিক, অর্থনৈতিক, ভাষাগত এবং সাংস্কৃতিক দিক থেকে পৃথক এলাকাগুলিকে ধার্মিক সমভাব দিয়ে জুড়াবার প্রস্তাব রাখাটাই হলো একটি চূড়ান্ত রকমের ধাপ্পাবাজি। এটা সত্যি যে ইসলাম এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল যেখানে জাতি, বর্ণ, ভাষা, অর্থনীতি আর রাজনীতির কোনো বেড়া থাকবে না। কিন্তু ইতিহাসে এটা প্রমাণ হয়ে গেছে যে গোড়ার কয়েকটি দশকের এবং খুব বেশি হলে প্রথম শতবর্ষের পর কেবল ধর্মের ভিত্তিতেই সমস্ত মুসলিম দেশকে একসূত্রে গাঁথা ইসলামের পক্ষে সম্ভব হয়নি। অতীতেও এ অবস্থা ছিল, এখনও তাই আছে। কেউ এ আশা করে না যে পূর্ব আর পশ্চিম পাকিস্তান তাদের সমস্ত বৈষম্য ভুলে এক জাতিতে পরিণত হবে। এমনকি পশ্চিম পাকিস্তানেও সিন্ধু, পাঞ্জাব আর সীমান্ত, এই 3 প্রদেশে ভেতরকার মিলমিশের অভাব হচ্ছে এবং তাদের কর্মধারায় লক্ষ্য আর স্বার্থে ফারাক হচ্ছে। যাই হোক, এখন আর হাত কামড়ে লাভ নেই। নতুন রাষ্ট্র পাকিস্তান এখন জলজান্ত সত্য। ভারত আর পাকিস্তান উভয়ের পক্ষেই ভালো হয় যদি তারা পরস্পরের সদ্ভাব বাড়ায় এবং হাতে হাত মিলিয়ে কাজ করে। এছাড়া অন্য যে কোনো পথ কেবল ঘোরতর বিপত্তি, ভোগান্তি আর দুর্ভাগ্য বয়ে আনবে। কিছু লোক মনে করে যা হয়েছে তা হতোই। অন্যেরা সমান দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে যে যা ঘটেছে তা অনুচিত হয়েছে এবং তা এড়ানো যেত। আজ আমরা বলতে পারি না কার কথা ঠিক। আমরা বিজ্ঞচিত এবং সঠিক কাজ করেছি কিনা সে বিষয়ে ইতিহাসই যা বলার বলবে। এই ছিল ভারত স্বাধীন হলো বইয়ের উত্তরভাগ। পর্বটি সম্পর্কে কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন। আর আগামী পর্বে শুনতে পাবেন বইটির ভূমিকা বা পূর্বাভাস পর্ব, যেটিতে মৌলানা আবুল কালাম আজাদের জীবনের অনেক অজানা দিক জানতে পারবেন। বইটি কেমন লাগলো জানালে খুশি হব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।